যে ভদ্রমহিলার কিছুই চাওয়া নেই, আসলে কিন্তু থাকার কথাও না। আমি কথা না বললাম কেন, যিনি একবার এ দেশের প্রধানমন্ত্রী হন, তার চাওয়া পাওয়ার কি থাকতে পারে? উনি তো দেশের সর্বোচ্চ পদে আছেন, সর্বোচ্চ মানে সরকারের সর্বোচ্চ পদে আছেন, তো ওনার আর কি চাওয়া পাওয়ার থাকতে পারে? উনি সবই পেয়ে গেছেন। তারপরও চাওয়ার এবং পাওয়ার যা নেশা অথবা মিথ্যা বলা যা স্বভাব, তার অনেক কিছুই কিন্তু বের হয়ে আসে। দেখা যায় যে ছোটখাটো জিনিসও তিনি চান এবং কাঙালের মতো চান। সর্বশেষ যে উদাহরণটা পাওয়া গেল সেটা নিয়ে আলোচনা করবো বলে এই ভূমিকাটুকু করলাম। সেটা হলো, জানা গেছে, আজকে জানা গেল যে ঢাকার নিকটবর্তী যে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প আছে, সেই শহর প্রকল্পে শেখ হাসিনা এবং তার পরিবারের নামে 60 কাঠা প্লট আছে। রাজুকের কাছ থেকে ওনারা বরাদ্দ নিয়েছেন। উনি বরাদ্দ নিয়েছেন 10 কাঠা, ওনার পুত্র সজীব ওয়াজেদ জয় নিয়েছেন 10 কাঠা, ওনার কন্যা পুতুল নিয়েছেন 10 কাঠা, ওনার বোন শেখ রেহানা নিয়েছেন 10 কাঠা, শেখ রেহানার পুত্র ববি নিয়েছেন 10 কাঠা, রেহানার কন্যা টিউলিপ নিয়েছেন 10 কাঠা। এই সব মিলে 60 কাঠার একটা বিশাল প্লট। এই 60 কাঠা প্লটকে আলাদা আলাদা বরাদ্দ নিয়েছেন, পুরোটাকে কিন্তু একসঙ্গে ঘিরে রাখা হয়েছে, প্রাচীর দিয়ে রাখা হয়েছে। সে প্রাচীর নির্মাণের কাজটা করেছে রাজুকেরই প্রকৌশলীরা। তারপর সেখানে আবার বিশাল মানে একদম বড় বড় লোহার গেট বানানো হয়েছিল। 5ই আগস্টের পর জনগণ যখন ওর মধ্যে হামলে পড়েছে, তখন ওখানে প্রহরা ছিল যারা, তারা সব পালিয়েছে, জনগণের গেট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এই হলো যার কোনো কিছু চাওয়া পাওয়ার নাই এই দুনিয়াতে, তার একটা পাওয়ার নমুনা। এবং এটা কিন্তু ওনাকে কেউ দেয়নি, উনি রীতিমতো আবেদন করে এই প্লটটা নিয়েছেন। সে আবেদন সংক্রান্ত ফাইল রাজুকে ছিল এবং সরকার পতনের পর সেই ফাইল গায়েব করে দেওয়ার চেষ্টা হয়। গায়েব করে দেওয়ার চেষ্টাটা কিভাবে হয়? যে সেই ফাইলটা রেকর্ড রুমে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন রাজুকের কিছু লোকজন যে দাবি করে যে সেই ফাইলটা নাকি চেয়ারম্যান তার ড্রয়ারে রেখে দিয়েছে। রাজুকের লোকজন হইচই করে, মানে ওখানে চেয়ারম্যানের বিরুদ্ধে স্লোগান দেয়, তারপরে আবার দ্রুত বেগে সেটা এনে রেকর্ড রুমে রাখা হয়। এবং সেই ফাইলের মধ্যে সেই ফাইলটাকে রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করা হয়, যাতে নাকি এটা কেউ দেখতে না পারে। এবং এতদিন এই বিষয়ে রাজুকের 2-1 লোক ছাড়া কেউ জানতো না, কাউকে জানানো হয়নি। এবং এই প্লটগুলি যে বরাদ্দ দেওয়া হয়, শেখ হাসিনা নামে প্লট বরাদ্দ দেওয়া হয় 2022 সালের 3 আগস্ট। তার 27 নম্বর সেক্টরে, মানে যেটা নাকি কূটনৈতিক জোন বলা হয়, সেই সেক্টরের 203 নম্বর রোডে তার প্লটের নাম্বার হলো 009। এবং ওই একই সঙ্গে তার পুত্র জয়ের যে প্লট আছে, সেই প্লটের সেখানেও মানে ওই একই রোডে থাকে এবং সেটাকে বরাদ্দ দেওয়া হয় 2022 সালের 24 অক্টোবর। সেই প্লটের পাশে রেহানার প্লট থাকে, পুতুলের প্লট থাকে এবং রেহানার পুত্র কন্যা নামও প্লট বরাদ্দ দেওয়া হয়। সেই প্লটগুলি এতদিন কিন্তু গোপন ছিল, এখন জানা গেছে সেই প্লটগুলি দেওয়া হয়েছে। এবং সেটা কোন আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে? রাজুকের প্লট বরাদ্দের একটা নীতিমালা আছে, সেই নীতিমালা 13A ধারা অনুযায়ী তাদেরকে এই প্লটগুলি বরাদ্দ দেওয়া হয়েছে। 13A আসলে বিষয়টা কি? এটা হলো বিশেষ বিবেচনা যাদেরকে প্লট দেওয়া হয় তাদেরকে 13A ধারায় বরাদ্দ বলা হয়। সেই ধারাতে কি বলা হয়েছে? বলা হয়েছে এটা একটা সংরক্ষিত কোটা। এই কোটায় প্লট দেওয়ার নিয়মটা হলো যে যারা নাকি সাংসদ মানে এমপি, বিচারপতি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, অথবা যারা এই কর্মকর্তাদের মধ্যে যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন, তাদেরকে এই ধারা অনুযায়ী প্লট দেওয়া যায়। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, শেখ রেহানা রাজনীতি করেন না, উনি বিচারপতি না, মুক্তিযোদ্ধা তাও না, উনি কি রাজনীতিবিদ তাও না, উনি কোন বিবেচনা প্লটটা পেলেন? শেখ রেহানার পুত্র কন্যা, তারা তো ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ এমপি একজন,
বিবেচনা প্লটটা পেলেন? 13 এ ধারার চরম অনিয়ম এখানে করা হয়েছে। আমি মানলাম শেখ হাসিনার পুত্র তার উপদেষ্টা হিসেবে হয়তো কিছুটা ভূমিকা রাখতেও পারে, তো এইভাবে দেখানো যেতে পারে। পুতুল কি ভূমিকা রেখেছে? তাকে কোন বিবেচনায় প্লট দেওয়া হলো? মানে উনি যখন বলেন যে ওনার চাওয়া পাওয়ার কিছু নেই, এই ঘটনা দেখে বোঝা যায় যে এই মহিলা সারা জীবন খালি পেতেই চেয়েছে, নিতেই চেয়েছে। একটা মানুষ মানে কতদূর চায়? ওই একটা কথা বলা হয় না যে ঈগল পাখি কিন্তু আকাশে অনেক উপরে ওঠে, অনেক উপরে মেঘ পার হয়ে যায়, মেঘের কাছাকাছি যায়, যত দূরেই সে উঠুক তার নজর থাকে নিচের দিকে। শুক্রের একই অবস্থা, শুক্র অনেক উপরে ওঠে, নজর থাকে নিচের দিকে। এই মহিলার নজর ছিল নিচের দিকে। আপনারা মনে করতে পারবেন কিনা আমি জানি না, 2000 সালের দিকে যখন তার 96 ক্ষমতা এসেছিল, 2001 সালে যখন সে ক্ষমতা ছাড়লো আর কি, তার আগে সে কিন্তু এরকম একটা নজর দেখিয়েছিল। সে কি করেছিল? সে আইন করে গণভবন তার এবং শেখ রেহানা নামে লিখে নিয়েছিল, আইন করে। এইরকম লোভী। এবং পরে বিএনপি ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করেছিল সে আইনটা বাতিল করে দিয়েছিল। আমি এটাও বুঝি না এরা কেন এই কাজগুলি করে। তারা কি জানে না? তারা কি জানে না যে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তারা এগুলি কিছুই রাখতে পারবে না? জানে তো, তারপর কেন করে? আর তারও যে বড় কথা, উনি প্রধানমন্ত্রী হয়েছেন, ওনার কন্যা পুত্র তার বিদেশে প্রচুর এখান থেকে এই দেশে লুটপাট করে টাকা বিদেশে নিয়ে গেছেন, টাকার কোনো অভাব নেই, হাজার হাজার কোটি টাকা তাদের মানে কুক্ষিগত হয়েছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রক্রিয়ায়। তারপরেও পূর্বাচলের মতো একটা জায়গায় ওনাকে প্লট দিতে হবে কেন? আমার বুঝে আসে না এটা। এটাকে নিছক লোভ ছাড়া আপনার কি বলবেন? এত বড় হয়ে যারা সামান্য প্লটের লোভ সংবহন করতে না পারে তাদেরকে আপনি কার সঙ্গে তুলনা করবেন? আমি মনে করি এই সমস্ত অন্যায় কাজ যারা করেছে এই প্রত্যেকটা ঘটনাকে বিচারের আওতায় আনা উচিত। আমি মাঝখানে দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতের একটা সংবাদ মাধ্যমকে ইন্টারভিউতে যে বলেছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। আমি ওনার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। আমি মনে করি কেউ কোনো একজন ব্যক্তি মানে আপনার বিচারের বাইরে থাকতে পারে না। তার প্রত্যেকটা কাজকে জাজ করা উচিত, সে যেই হোক না কেন, শেখ হাসিনা হোক, খালেদা জিয়া হোক, এরশাদ হোক, জিএম কাদের হোক, জামাতের প্রধান হোক, এমনকি ইউনূস সাহেব হোক, যদি কোনো অন্যায় করেন, অনিয়ম করেন, তার বিচার হওয়া উচিত। এই দেশটা নেতাদের দেশ না, এই দেশটা সাধারণ মানুষের দেশ, জনগণের দেশ। জনগণ এই দেশটা নিজের নিজের বুকে রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে। এবং এই যে আমরা এখনকার গণঅভ্যুত্থান বলছি, সেখানেও কিন্তু জনগণ ছাত্রদের সঙ্গে মিলে এই দেশটাকে আবার স্বৈরাচার মুক্ত করেছে। কাজেই এখানে নেতা আমাদের প্রয়োজন নাই। নেতা হয়েছি অত আমি এগুলি পাবো, এই সমস্ত নিয়মই চেঞ্জ করা উচিত আমি মনে করি।